সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো, নিরাপদে আছো। এটি ডিসেম্বর মাস, বিজয়ের মাস। বাঙালির ইতিহাসে এক অনন্য অধ্যায়। এই মাসে আমরা বিজয় অর্জন করেছিলাম। এই বিজয়ের মাসের রক্তিম শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের অনলাইন ক্লাস। আজকে আমি বিবি অনার্স সেকেন্ড ইয়ারের বিজনেস স্ট্যাটিস্টিক্স বিষয়ের থার্ড চ্যাপ্টার অর্থাৎ মেজার্স অফ ডিসপারশন নিয়ে আলোচনা করব। আজকের আলোচনা শেষে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে বিষয়গুলো জানতে পারবে বা ব্যাখ্যা করতে পারবে: এক, প্রবলেমস এন্ড সলিউশন অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আন্ডার কন্টিনিউয়াস সিরিজ। দুই, প্রবলেমস এন্ড সলিউশন অফ কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, combined mean and combined standard deviation. 3, problems and solution of correcting incorrect variance or standard deviation. গত ক্লাসে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ইন্ডিভিজুয়াল এন্ড ডিসক্রিট সিরিজ নিয়ে আলোচনা করেছি। আজকে আমি তোমাদেরকে কন্টিনিউয়াস সিরিজ নিয়ে আলোচনা করব। আমরা জানি যে যখন অঙ্কে ক্লাস এবং ফ্রিকোয়েন্সি দেয়া থাকে তখনই সেটি কন্টিনিউয়াস সিরিজ হয়। এবং কন্টিনিউয়াস সিরিজের ক্ষেত্রে আমরা তিন ভাবে অঙ্ক করতে পারি। একটি হচ্ছে ডেভিয়েশন টেকেন ফ্রম অ্যাকচুয়াল মিন অর ডিরেক্ট মেথড, আরেকটি হচ্ছে ডেভিয়েশন টেকেন ফ্রম অ্যাজিউমড মিন অর শর্টকাট মেথড, আরেকটি হচ্ছে স্টেপ ডেভিয়েশন মেথড। তো গত ক্লাসগুলোতে আমি ডেভিয়েশন টেকেন ফ্রম অ্যাকচুয়াল মিন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি ডেভিয়েশন টেকেন ফ্রম অ্যাজিউমড মিন এই সূত্রের সাহায্যে আমরা কি করব, আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয় করব। তো আমরা যদি এই শর্টকাট মেথড বা ডেভিয়েশন টেকেন ফ্রম অ্যাজিউমড মিন এর সূত্রে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয় করতে চাই, তাহলে আমাদেরকে কতগুলো স্টেপ অনুসরণ করতে হবে। এক, ফাইন্ড আউট মিড পয়েন্ট, অর্থাৎ আমাদেরকে কি করতে হবে, মিড পয়েন্ট নির্ণয় করতে হবে। তো মিড পয়েন্ট আমরা কিভাবে নির্ণয় করব, আমরা কিন্তু জানি যে অর্থাৎ প্রতিটি ক্লাসের লোয়ার লিমিটের সাথে হায়ার লিমিট যোগ করে যদি 2 দিয়ে ভাগ করা যায় তাহলে আমরা কি পাবো, মিড পয়েন্ট পাবো, যেটাকে আমরা x ধরবো। দেন আমাদেরকে নির্ণয় করতে হবে ডেভিয়েশন অর্থাৎ d। তো এই ক্ষেত্রে d আমরা কিভাবে নির্ণয় করব, x মাইনাস a বাই c, অর্থাৎ আমাদের যে মিড পয়েন্ট যেটা আমরা পাবো সেখান থেকে আমরা যে কোনো একটাকে কি করব, আমরা অ্যাজিউমিন হিসেবে ধরে নিব এবং এই x থেকে অ্যাজিউমিন বাদ দিয়ে তাকে আবার কি করব, ক্লাস ইন্টারভাল দিয়ে আমরা ভাগ করব। তো ক্লাস ইন্টারভাল দিয়ে ভাগ করলে আমরা যেটি পাবো সেটি হচ্ছে d বা ডেভিয়েশন। দেন আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে fd এবং fd স্কয়ার নির্ণয় করতে হবে এবং সবগুলো fd কে যোগ করে সামেশন fd এবং সবগুলো fd স্কয়ার কে যোগ করে সামেশন fd স্কয়ার নির্ণয় করতে হবে। দেন আমরা কি করব, আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের যে ফর্মুলা আছে সেই ফর্মুলার সাহায্যে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয় করব। তো চলো যাই আমরা প্রথমে একটি প্রবলেম দেখি। তো এখানে দেখো কি বলা আছে, যে ক্যালকুলেট মিন এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফ্রম দ্য ফলোইং ডিস্ট্রিবিউশন। ডেইলি ইনকাম দেয়া আছে এবং নাম্বার অফ এমপ্লয়িজ দেয়া আছে। তো এখান থেকে আমাদেরকে কি নির্ণয় করতে হবে, মিন নির্ণয় করতে হবে এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয় করতে হবে। আমরা আগেই বলেছি যে আমরা আজকে শর্টকাট মেথডের সাহায্যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং মিন নির্ণয় করব। তো আমাদেরকে যদি শর্টকাট মেথডে মিন নির্ণয় করতে হয় তাহলে আমাদের সূত্রটি হচ্ছে, আমরা কি জানি, যে আমরা জানি যে a প্লাস সামেশন fd বাই n ইনটু c, এটি হচ্ছে অ্যারিথমেটিক মিনের সূত্র। আর আমরা যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয় করতে চাই তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সূত্র হচ্ছে c root over summation fd square by n minus summation fd
বাই এন হোল স্কয়ার। তাহলে আমাদের এই যে এফডি স্কয়ার এই জিনিসগুলো কিন্তু আমাদের কি করতে হবে, আমাদেরকে টেবিল থেকে বের করে নিতে হবে। তাহলে আমরা কি করব, আমরা প্রথমে একটি টেবিল করব মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেশনের জন্য। সেখান থেকে আমরা কি কি জিনিস বের করে নিব, আমরা মিড পয়েন্ট অর্থাৎ এক্স নির্ণয় করব, ডি নির্ণয় করব, দেন আমরা ডি এর সাথে এফ গুণ করে এফটি আমরা নির্ণয় করব, দেন আমরা কি করব, এই এফডি এর সাথে ডি গুণ করে এফডি স্কয়ার নির্ণয় করব। এরপর এগুলোকে যোগ করলে আমরা কি পেয়ে যাব, সামেশন এফডি পেয়ে যাব এবং সামেশন এফডি স্কয়ার পেয়ে যাব। দেন আমরা কি করতে পারবো, আমরা সূত্রে বসিয়ে মানগুলো সূত্রে বসিয়ে আমরা অ্যারিথমেটিক মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয় করতে পারবো। তাহলে প্রথমে আমরা একটি টেবিল করি। দেখো এখানে আমাদের অঙ্কে ডেইলি ইনকাম দেয়া আছে, সেটির জন্য আমরা একটি কলাম দেখালাম। এরপর এই এটাকে আমরা কি করব, প্রত্যেকটা ক্লাসের আমরা মিড পয়েন্ট নির্ণয় করব। আমরা বলেছিলাম যে লোয়ার লিমিটের সাথে হায়ার লিমিট যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা মিড পয়েন্ট পাবো। তো 50 এর সাথে যদি আমরা 100 যোগ করি তাহলে 150 হবে। তো এই 150 কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে কত পাই, 75 পাই। তাহলে এখানে মিড পয়েন্ট হবে 75। ঠিক একই ভাবে আমরা কি করব, আমরা প্রত্যেকটা ক্লাসের জন্য আমরা মিড পয়েন্ট নির্ণয় করব। আর আমাদের ফ্রিকোয়েন্সি যেগুলো দেয়া আছে সেগুলো ফ্রিকোয়েন্সি এখানে দেখাবো। আর টোটাল ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু আমরা পাচ্ছি কত, 65, এটাকে আমরা n দিয়ে দেখাবো। তো এবার আমরা কি নির্ণয় করব, আমাদের সেকেন্ড স্টেপে বলা ছিল ডি নির্ণয় করতে হবে, এবং ডি আমরা কিভাবে পাবো, x মাইনাস a ডিভাইড বাই c, অর্থাৎ আমরা আমাদের যে x মিড পয়েন্ট আছে এখান থেকে যে কোনো একটাকে আমরা কি করব, আমরা অ্যাজিউম মিন হিসেবে ধরে নিব। তো ধরে নিই যেখানে 225 এটি হচ্ছে অ্যাজিউম মিন। তাহলে আমরা প্রত্যেকটা x থেকে এই অ্যাজিউম মিন বাদ দিয়ে আমরা কি করব, আমাদের ক্লাস ইন্টারভাল দিয়ে ভাগ করব। তো ক্লাস ইন্টারভাল বলতে কি বোঝাচ্ছে, যে এই শ্রেণীর যে ক্লাস ইন্টারভাল, তাহলে আমরা যদি 100 থেকে 50 বাদ দিই তাহলে কত পাই, 50। তাহলে এখানে ক্লাস ইন্টারভাল হচ্ছে 50। তাহলে আমরা প্রত্যেক ক্ষেত্রে 50 দিয়ে ভাগ করব। তাহলে x আমরা প্রথমটা দেখি যে x হচ্ছে 75। এখান থেকে আমরা যদি a অর্থাৎ অ্যাজিউম মিন আমরা ধরেছি 225, তো এটা যদি বাদ দেই তাহলে আমরা যেটা পাচ্ছি সেটাকে আমরা যদি ক্লাস ইন্টারভাল অর্থাৎ 50 দিয়ে আমরা যদি ভাগ করি তাহলে কিন্তু আমরা কি পেয়ে যাচ্ছি, আমরা ডি পেয়ে যাচ্ছি। অর্থাৎ 225 থেকে 75 বাদ দিলে আমরা পাই 150, এবং এই 150 কে যদি আমরা 50 দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাই, আমরা পাই হচ্ছে -3 পাই। তো এভাবে আমরা প্রত্যেকটা ক্লাসের জন্য আমরা প্রত্যেকটা যে দ্বিতীয়টা দেখো x দেয়া আছে 125, তাহলে এখান থেকে আমরা কি করব, 225 বাদ দিব, তাহলে কত পাচ্ছি, -100 পাচ্ছি। এই 100 কে আমরা যদি 50 দিয়ে ভাগ করি তাহলে আমরা -2 পাবো। ঠিক একই ভাবে আমরা প্রত্যেকটার জন্য আমরা কি করব, ডি নির্ণয় করব। এবার আমরা এফডি কিভাবে পাবো, এই এফ কে যদি ডি দিয়ে গুণ করা যায় তাহলে এফডি পাবো। যেমন 5 এর সাথে যদি আমরা -3 গুণ করি তাহলে কত পাচ্ছি, -15। 10 এর সাথে 2 গুণ করলে কত হচ্ছে, -20। তো এইভাবে আমরা এফডি গুলোকে আমরা যদি যোগ করি তাহলে আমরা পাচ্ছি সামেশন এফডি ইকুয়াল টু -30। আর এফডি স্কয়ার কিভাবে পাবো, দেখো এফ ডি আমাদের দেয়া আছে এবং ডি এখানে দেয়া আছে। তাহলে এফ ডি কে যদি আমরা ডি দিয়ে গুণ করি তাহলে কিন্তু এফ ডি স্কয়ার পাওয়া যায়। তো এখানে এফ ডি আমাদের -15 আর ডি দেয়া আছে -3, তাহলে আমরা কত পাচ্ছি, মাইনাস মাইনাস কি হয়ে যাবে, গুণ করার সময় এটি প্লাস হয়ে যাবে। তাহলে আমরা পাবো 3 3 15 45 অর্থাৎ 45। তো এইভাবে আমরা আমরা 20 2 করে কত, 40। এভাবে সবগুলো এফডি স্কয়ার যোগ করলে আমরা পাচ্ছি সামেশন এফডি স্কয়ার ইকুয়াল টু 130। তাহলে এবার আমরা কি করব, এই মানগুলো যদি সূত্রে বসিয়ে দেই তাহলে কিন্তু আমরা অ্যারিথমেটিক মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেয়ে যাব। তাহলে আমরা দেখি যে কিভাবে আমরা অ্যারিথমেটিক মিন নির্ণয় করতে পারি। তো আমরা জানি যে অ্যারিথমেটিক মিন ইকুয়াল টু a প্লাস সামেশন এফডি বাই n ইনটু সি। যেহেতু আমরা শর্টকাট মেথডে সাহায্যে অঙ্ক করছি সেহেতু শর্টকাট মেথডে অ্যারিথমেটিক মিনের সূত্র হচ্ছে এটি। তো এ হচ্ছে অ্যাজিউম মিন, আমরা যেটা ধরেছি, আমরা ধরেছি 225 কে অ্যাজিউম মিন ধরেছি। আর আমাদের সামেশন এফডি পেয়েছি -30 আর এন হচ্ছে 65।
ক্লাস ইন্টারভাল দেওয়া ছিল কত 50, তাহলে আমরা x বার আমরা যেটা পাচ্ছি 201.923 অর্থাৎ 201.923 হচ্ছে আমাদের x বার। এবার আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয় করব। আমরা জানি যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সূত্র হচ্ছে c রুট ওভার সামেশন fd স্কয়ার বাই n মাইনাস সামেশন fd বাই n হোল স্কয়ার। তাহলে আমরা কিন্তু সবগুলো মান কিন্তু আমরা জানি, তাহলে এই মানগুলো যদি আমরা সূত্রে বসিয়ে দিই তাহলে আমরা কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেয়ে যাব। যেমন আমরা ক্লাস ইন্টারভাল কত জানি 50, আর সামেশন fd স্কয়ার জানি হচ্ছে 130, আর n তো আমরা জানি 65, আর সামেশন fd মাইনাস 30 আর n 65, তাহলে এটাকে হোল স্কয়ার করব। তাহলে এই 50 রুট ওভার কত পাবো, এটাকে ভাগ করলে আমরা পাচ্ছি 2 মাইনাস এটাকে ভাগ করলে পাচ্ছি 0.213, তাহলে আমরা পাচ্ছি 50 রুট ওভার 1.787। তাহলে এটাকে আমরা রুট ওভার করে তারপর 50 এর সাথে গুণ করলে আমরা কত পেয়ে যাব 66.84। তাহলে এটি হবে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা দেখব কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন অর্থাৎ সিভি। তো এই সিভি করতে গেলে আমাদেরকে আমরা কখন সিভি করব সেটা আগে আমাদেরকে জেনে নিতে হবে। যে আমরা সাধারণত জানি যে রিস্ক ক্যালকুলেশন করার জন্য আমরা কি করি, আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করি, আমরা সিভি করি, আমরা রেঞ্জ নির্ণয় করি। কিন্তু এই যে কোএফিসিয়েন্ট অফ সিভি আমরা কেন করি, কারণ হচ্ছে যে যতগুলো মেজার্স অফ ডিসপারশন আছে তার মধ্যে সবচেয়ে বেস্ট মেজার্স অফ ডিসপারশন হচ্ছে এই সিভি। কারণ সিভি করার ক্ষেত্রে কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং এক্স বার এই দুটিকেই কি করা হয়, দুটি সাহায্য নিয়েই কিন্তু এই সিভি করা হয়, দুটিকে কনসিডার করেই সিভি করা হয়ে থাকে। কাজে এটা হচ্ছে বেস্ট মেজার্স। তাছাড়াও যখন কম্পারেটিভ অ্যানালিসিস করতে বলা হয়, অর্থাৎ দুই বা ততোধিক চলকের মধ্যে অথবা প্রজেক্টের মধ্যে যখন কম্পারেটিভ অ্যানালিসিস করতে বলে তখন কিন্তু আমাদের সিভি করতে হয়। আমরা সাধারণত সিঙ্গেল প্রজেক্টের ক্ষেত্রে রিস্ক বের করার ক্ষেত্রে আমরা সাধারণত স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করে থাকি, কিন্তু যখন একাধিক প্রজেক্ট থাকে এবং কম্পারেটিভ অ্যানালিসিস একে অপরের সাথে তুলনা করতে বলা হয় তখন কিন্তু সিভিটা হচ্ছে বেস্ট মেজার্স অফ ডিসপারশন। তো তখন কিন্তু সিভির মাধ্যমে আমাদের এই তুলনামূলক বিশ্লেষণ করাটা সবচেয়ে শ্রেয় হয়। তো এই ক্ষেত্রে আরো কিছু জিনিস আছে, যেমন ধরো অনেক সময় দেখা যায় যে কোন প্রজেক্টটি বেশি ইফেক্টিভ বা কোনটির রিলায়েবিলিটি বেশি, কোনটির কনসিস্টেন্সি বেশি, অথবা কোনটির মধ্যে ভেরিয়েবিলিটি বেশি, কোনটি মোর রিস্কি, কোনটি লেস রিস্কি, এরকম যদি বলা থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কি করতে হয়, এই কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনের সাহায্যে আমাদের অঙ্ক করতে হয়। এবার আমরা জানবো যে কিভাবে আমরা বুঝবো যে কোন প্রজেক্টটি বেশি রিলায়েবল বা বেশি ইফেক্টিভ, অথবা কোনটা কনসিস্টেন্সি বেশি বা ভেরিয়েবিলিটি বেশি। তো দুইটি প্রজেক্টের মধ্যে যে প্রজেক্টের সিভি বেশি হবে সেটি কিন্তু মোর রিস্কি হবে, এটি ভেরিয়েবিলিটি বেশি হবে, এই ক্ষেত্রে কনসিস্টেন্সি কম থাকবে, রিলায়েবিলিটি কম থাকবে। আর যে প্রজেক্টের সিভি কম হবে সেটি মোর কনসিস্টেন্ট হবে, এটি রিলায়েবল হবে এবং এখানে ভেরিয়েবিলিটি কম থাকবে, এটি কম রিস্কি হবে। তো আমরা সিভি করে বুঝতে পারবো যে কোনটি রিলায়েবল, কোনটি কনসিস্টেন্ট বা কোনটির মধ্যে ভেরিয়েবিলিটি বেশি আছে। তো এবার আমরা একটি প্রবলেমের সাহায্যে এটি দেখব। তো এখানে দেখো কি বলা আছে, the average weekly wages and standard deviation of two factories are as follows. এখানে দুইটি ফ্যাক্টরির অ্যাভারেজ উইকলি ওয়েজেস এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ ওয়েজেস দেয়া আছে এবং নাম্বার অফ ওয়ার্কার দেয়া আছে। আমাদেরকে কি বলা হয়েছে, হুইচ ফ্যাক্টরি পেজ লার্জার অ্যামাউন্ট ফর উইকলি ওয়েজেস, অর্থাৎ কোন ফ্যাক্টরি উইকলি ওয়েজেস বেশি দিচ্ছে। সেকেন্ড কোশ্চেনে বলা আছে হুইচ ফ্যাক্টরি শোজ লার্জার ভেরিয়েবিলিটি ইন দ্য ডিস্ট্রিবিউশন অফ ওয়েজেস, তার মানে এখানে কোন ফ্যাক্টরি বেশি ভেরিয়েবিলিটি প্রকাশ করছে এই ডিস্ট্রিবিউশন অফ ওয়েজেস এর ক্ষেত্রে সেটি নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে কিন্তু আমরা একটু আগে আমরা জেনে আসলাম যে যখন
কম্পারেটিভ অ্যানালিসিস করতে বলবে, তখন ভেরিয়েবিলিটি নির্ণয় করার ক্ষেত্রে বা রিলায়েবিলিটি নির্ণয় করার ক্ষেত্রে আমরা কিন্তু সিভি করব। এবং আমরা এটাও জেনেছি যে যে ফ্যাক্টরির সিভি বেশি হবে সেটির ভেরিয়েবিলিটিও বেশি হবে। থার্ড কোশ্চেনে বলা আছে যে হোয়াট are the mean and standard deviation of all the workers in two factories taken together, অর্থাৎ দুইটি ফ্যাক্টরির ওয়ার্কারদের একত্রে গড় ওয়েজেস সেটা কত এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত। তার মানে আমাদেরকে এখানে কম্বাইন্ড মিন এন্ড কম্বাইন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা প্রথমে তাহলে প্রথম প্রবলেমটি নিয়ে আমরা দেখি যে which factory pays larger amount of weekly wages। দেখো একটা বেশি ভেরি ক্লিয়ার যে এখানে এভারেজ উইকলি ওয়েজেস দেয়া আছে এবং নাম্বার অফ ওয়ার্কারও দেয়া আছে। তাহলে আমরা কিন্তু এটাকে জাস্ট এভারেজ উইকলি ওয়েজেস কে আমরা যদি নাম্বার অফ ওয়ার্কার দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমরা টোটাল উইকলি ওয়েজেস আমরা পেয়ে যাই। অথবা আমরা একটা কাজ করতে পারি, সেটি হচ্ছে যে সূত্রের সাহায্যে বের করতে পারি। যে আমরা জানি যে তাহলে এখানে আমরা সূত্রের সাহায্যেও অঙ্কটিকে করতে পারি। একটা হচ্ছে যে x বার ইকুয়াল টু আমরা জানি যে সামেশন x বাই n। তাহলে এখানে সামেশন x যদি নির্ণয় করা যায় তাহলে কিন্তু আমরা সেটাকে সেই ক্ষেত্রে আমরা কি পাবো, আমরা কোন ফ্যাক্টরি বেশি ওয়েজ দিচ্ছে সেটা কিন্তু আমরা নির্ণয় করতে পারবো। তাহলে এটাকে আমরা যদি এভাবে সূত্রের সাহায্যে নির্ণয় করি যে সামেশন x, অর্থাৎ দুটি ফ্যাক্টরি এখানে দেখো একটি ফ্যাক্টরি এ তে x বার ইকুয়াল টু সামেশন x বাই n। তাহলে x বার আমরা কত জানি, আমরা জানি 460, আর আমাদেরকে সামেশন x এর মান নির্ণয় করতে হবে, আর n আমরা জানি কত 100। তাহলে আমরা এই সামেশন x ইকুয়াল টু আমরা কত পাবো 460 ইনটু 100, তাহলে কত পাচ্ছি 46000 টাকা। আর এদিকে ফ্যাক্টরি বি তে দেখো x বার বি ইকুয়াল টু সামেশন x বি বাই NB। তাহলে আমরা x বার বি তে আমরা কত জানি 490, আর সামেশন x এর মান আমাদেরকে নির্ণয় করতে হবে, আর আমাদের n এর মান আমরা জানি কত 80। তাহলে আমরা সামেশন x ইকুয়াল টু কত পাবো 490 ইনটু 80 ইকুয়াল টু 39200 টাকা। তাহলে আমরা এখান থেকে কিন্তু ক্লিয়ার যে ফ্যাক্টরি এ কি করছে, ফ্যাক্টরি বি এর চেয়ে বেশি ওয়েজেস দিচ্ছে। তাহলে আমরা এখানে লিখবো যে ফ্যাক্টরি এ pays larger amount as weekly wages। এবার আমরা সেকেন্ড কোশ্চেন যেটা বলা ছিল যে কোন ফ্যাক্টরির ভেরিয়েবিলিটি ইন দ্য ডিস্ট্রিবিউশন অফ ওয়েজেস এর ক্ষেত্রে বেশি আছে। তো সেই ক্ষেত্রে আমরা সিভি করব দুটি ফ্যাক্টরি। তার আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এ জানি, আবার এক্স বার এও জানি। তাহলে আমরা সিভি ইকুয়াল টু জানি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাই এক্স বার ইনটু 100। তাহলে এক্স স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এ অর্থাৎ ফ্যাক্টরি এ এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া ছিল 50, আর ফ্যাক্টরি এ এর এক্স বার দেওয়া ছিল 460। তাহলে ইনটু 100 করলে আমরা কত পাচ্ছি 10.87%। এবং ফ্যাক্টরি বি এর ক্ষেত্রে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া ছিল 40 এবং এক্স বার দেওয়া ছিল 490। এটাকে আমরা যদি 100 দিয়ে গুণ করি তাহলে আমরা পাচ্ছি 8.16%। তাহলে এখান থেকে কিন্তু আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে ফ্যাক্টরি এর সিভি বেশি ফ্যাক্টরি বি এর চেয়ে। তাহলে আমরা এখানে ক্লিয়ার যে ফ্যাক্টরি এর ভেরিয়েবিলিটিটা কিন্তু বেশি। তাহলে আমরা কি বলবো যে since coefficient of variation is higher in factory A, so factory A shows larger variability in the distribution of wages। অর্থাৎ ফ্যাক্টরি A কিন্তু ডিস্ট্রিবিউশন অফ ওয়েজেস এর ক্ষেত্রে বেশি ভেরিয়েবিলিটি প্রকাশ করে। এবার আমরা নির্ণয় করব কম্বাইন্ড মিন এন্ড কম্বাইন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এখন কম্বাইন্ড মিন এটা কিন্তু তোমরা আগের চ্যাপ্টারে শিখে এসেছো যে যখন দুই বা ততোধিক গ্রুপের অ্যারিথমেটিক মিন নির্ণয় করতে বলা হবে তখন আমরা কি করব যে প্রত্যেকটার অ্যারিথমেটিক মিন কে যদি আমরা তার টোটাল সংখ্যা দিয়ে গুণ করি তাহলে কিন্তু তার টোটাল ভ্যালুটা আমরা নির্ণয় করতে পারবো। আর টোটাল ভ্যালুটা নির্ণয় করার পরে যতগুলো গ্রুপ আছে তত দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কিন্তু আমরা টোটাল গ্রুপের কি পাবো আমরা
মিনটা আমরা পেয়ে যাব। তো আমাদের এই অঙ্কে দুইটা ফ্যাক্টরি ছিল, ফ্যাক্টরি আমাদের এ দেয়া ছিল, ফ্যাক্টরি বি দেয়া ছিল। তো এখন কথা হচ্ছে যে এই ফ্যাক্টরি গুলোর যে অ্যারিথমেটিক মিন ছিল সেটাকে যদি তার টোটাল নাম্বার অফ ওয়ার্কার্স দিয়ে আমরা কি করি, আমরা যদি গুণ করি তাহলে তার টোটাল ভ্যালুটা আমরা কিন্তু পেতে পারি। তাহলে এক্স এর আমাদের অ্যারিথমেটিক মিন ছিল 460 এবং এর ওয়ার্কার সংখ্যা ছিল 100 এবং ফ্যাক্টরি বি এর ক্ষেত্রে এখানে অ্যারিথমেটিক মিন ছিল 490 এবং এদের টোটাল নাম্বার ছিল 80। তাহলে আমরা এই দুটিকে গুণ করে যদি যোগ করি তাহলে আমরা টোটাল ভ্যালুটা পাবো। এবার টোটাল ভ্যালুকে টোটাল নাম্বার অফ ওয়ার্কার দিয়ে যদি আমরা ভাগ করি, টোটাল নাম্বার অফ ওয়ার্কার মানে ফ্যাক্টরি এ এর এবং ফ্যাক্টরি বি এর মিলে 180, তাহলে এটা দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে আমরা কত পাচ্ছি, 473.33। তাহলে আমরা কি পাচ্ছি, এটা কম্বাইন্ড মিন, অর্থাৎ ফ্যাক্টরি এ এবং ফ্যাক্টরি বি মিলে গড়ে কত ওয়েজেস পাচ্ছে ওয়ার্কাররা, গড়ে পাচ্ছে 473.33। আরেকটি বিষয় বলি যে আমাদের যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন শুধু নির্ণয় করতে বলতো এই ক্ষেত্রে, তারপরে আমাদের কি করতে হতো, আগে কিন্তু কম্বাইন্ড মিন আমাদেরকে আগে সেই ক্ষেত্রে বের করে নিতে হতো, কারণ কম্বাইন্ড মিন না পেলে আমরা কিন্তু কম্বাইন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে পারবো না। তো কম্বাইন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা কিভাবে নির্ণয় করব, তো কম্বাইন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্রটা হচ্ছে যে রুট ওভার আগের মতোই ঠিক থাকবে, এখানে n1 ইনটু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 1 স্কয়ার প্লাস n2 ইনটু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 2 স্কয়ার প্লাস n1 ইনটু d1 স্কয়ার প্লাস n2 d2 স্কয়ার ডিভাইডেড বাই n1 প্লাস n2। এখানে একটা জিনিস আমরা দেখছি, সেটা হচ্ছে যে d1 এবং d2 অর্থাৎ ডেভিয়েশন 1 এবং ডেভিয়েশন 2। তো ফ্যাক্টরি 1 এর জন্য ডেভিয়েশন যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে এই ডেভিয়েশন সূত্রটা হচ্ছে যে কম্বাইন্ড মিন যেটা, সেখান থেকে যদি আমরা পার্টিকুলার ফ্যাক্টরির মিনকে যদি বাদ দিই তাহলে আমরা সেই ক্ষেত্রে আমরা কি পাই, আমরা d1 পাই। তাহলে d1 ইকুয়াল টু x পাওয়ার 1 মাইনাস x বার 1 2, অর্থাৎ দুইটা ফ্যাক্টরির কম্বাইন্ড যে মিন সেখান থেকে আমরা বাদ দিব কি, আমরা পার্টিকুলার একটা ফ্যাক্টরির মিনটাকে। তাহলে ফ্যাক্টরি এর কথা যদি আমরা চিন্তা করি, এর d1 আমরা কিভাবে নির্ণয় করব, যে এর যে অ্যারিথমেটিক মিন ছিল 460, এখান থেকে আমরা বাদ দিব কম্বাইন্ড অ্যারিথমেটিক, মানে এ এবং বি মিলে যে অ্যারিথমেটিক মিন হয়েছিল সেই অ্যারিথমেটিক মিন ছিল 473.33। তাহলে এটা বাদ দিলে আমরা পেয়ে যাচ্ছি d1 13.33। এখানে দেখো মডিউলাস দিয়ে এটা প্রকাশ করা আছে। মডিউলাস মানে এখানে মানটা সবসময় কি হবে, সবসময় পজিটিভ হবে, কখনো নেগেটিভ হবে না। তো তাহলে আমাদের d1 আসছে 13.33। ঠিক একই ভাবে আমরা d2 নির্ণয় করব। তো d2 কিভাবে নির্ণয় করব, যে ফ্যাক্টরি বি যেটা আছে, ফ্যাক্টরি বি এর যে অ্যারিথমেটিক মিন আছে সেটা বাদ দিব আমরা কম্বাইন্ড মিন থেকে। তাহলে আমাদের কম্বাইন্ড মিন আমাদের জানাই আছে, এখান থেকে আমরা বাদ দিচ্ছি কত, ফ্যাক্টরি বি এর যে মিন 490, তাহলে সেটা বাদ দিলে আমরা কত পাচ্ছি, আমরা পাচ্ছি 16.67। তাহলে এটা যদি আমরা এখন সূত্রে বসিয়ে দেই তাহলে কিন্তু আমাদের অঙ্ক। এবার সূত্রে আমরা d1 d2 এবং বাকি মানগুলো বসিয়ে আমরা কম্বাইন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয় করব। তো এখানে n1 অর্থাৎ ফ্যাক্টরি এর নাম্বার অফ ওয়ার্কার ছিল 100, তাহলে 100 হবে, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ছিল 50, তো 50 স্কয়ার, এবং ফ্যাক্টরি 2 এর নাম্বার অফ ওয়ার্কার ছিল 80 এবং এই ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ছিল 40, তো 40 স্কয়ার প্লাস n1 100 এবং d1 আমরা পেয়েছি 33.33, তাহলে এটাকে স্কয়ার করব, আর n2 হচ্ছে 80 এবং d2 আমরা পেয়েছি 16.67, একে স্কয়ার করব। তাহলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি রুট ওভার
4,18,000 divided by 180, এটাকে রুট ওভার করলে আমরা কত পাচ্ছি 48.19। তাহলে এটি হচ্ছে আমাদের কম্বাইন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা 3 নাম্বার প্রবলেম দেখব। এখানে কি বলা আছে দেখো, the number of employees daily wages per employee and the variance of the wages per employee for two factories are given below. এখানে দুইটা ফ্যাক্টরির ইনফরমেশন দেয়া আছে, কি কি নাম্বার অফ এমপ্লয়িজ দেয়া আছে, অ্যাভারেজ ডেইলি ওয়েজেস পার এমপ্লয়ি দেয়া আছে, আর ভেরিয়েন্স অফ দ্য ডেইলি ওয়েজেস পার এমপ্লয়ি দেয়া আছে। তো আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে নির্ণয় করতে হবে in which factory is there greater variation in the distribution of daily wages per employee, অর্থাৎ কোন ফ্যাক্টরিতে ডিস্ট্রিবিউশন অফ ডেইলি ওয়েজেস পার এমপ্লয়ির ক্ষেত্রে গ্রেটার ভেরিয়েশন দেখা যায়। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমাদের কি করতে হবে, সিভি করতে হবে। সিভি করে তারপর আমরা দেখব যে ফ্যাক্টরির সিভি বেশি সেটার গ্রেটার ভেরিয়েশন শো করবে। অন্যদিকে বিতে কি বলা আছে, সাপোজ ইন ফ্যাক্টরি বি দ্য ডেইলি ওয়েজেস অফ এন এমপ্লয়ি ওয়ার wrongly noted as 120 instead of টাকা 100. What would be the correct variance for the factory B? এখানে বলা আছে যে ফ্যাক্টরি বি এর ক্ষেত্রে যে একজন এমপ্লয়ি যার আসলে ওয়েজেস হবে 100 কিন্তু এটা লেখা হয়েছিল 120। তো তাহলে যে এই যে বি এর যে ভেরিয়েন্সটা দেখানো হয়েছিল সেই ভেরিয়েন্সটা কিন্তু আসলে ঠিক দেখানো হয়নি। তাহলে কারেক্ট ভেরিয়েন্স কত হবে সেটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা এবার নির্ণয় করব কিভাবে কারেক্ট ভেরিয়েন্স নির্ণয় করা যায়। তো কারেক্ট ভেরিয়েন্স নির্ণয় করার আগে আমাদেরকে জেনে নিতে হবে যে আমরা যদি ইনকারেক্ট ভেরিয়েন্স কে কারেক্ট ভেরিয়েন্সে রূপান্তর করতে চাই তাহলে আমাদেরকে কতগুলো স্টেপ অনুসরণ করতে হবে। ফার্স্ট অফ অল আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে ইনকারেক্ট সামেশন এক্স। কারণ আমরা যদি ভেরিয়েন্স কে কারেক্ট করতে চাই তাহলে কিন্তু আমাদেরকে প্রথমে কি করতে হবে, এক্স বার অর্থাৎ অ্যারিথমেটিক মিন কে কারেক্ট করতে হবে, দেন আমাদেরকে সামেশন এক্স স্কয়ার কে কারেক্ট করতে হবে। তাহলে আমরা কি পাবো, আমরা কারেক্ট ভেরিয়েন্স পাবো। এই জন্য প্রথম কাজ হচ্ছে কি করা, ইনকারেক্ট সামেশন এক্স টাকে বের করে নেওয়া। তো ইনকারেক্ট সামেশন এক্স আমরা কিভাবে পাবো, আমাদের যে এক্স বার যেটা দেয়া আছে সেটাকে যদি আমরা n দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমরা সামেশন এক্স পেয়ে যাব। আর এরপরে আমাদেরকে যখন আমরা ইনকারেক্ট সামেশন এক্স পেয়ে যাব তখন আমাদের এখান থেকে বের করতে হবে কারেক্ট সামেশন এক্স। তো কারেক্ট সামেশন এক্স আমরা কিভাবে বের করব, যে ইনকারেক্ট সামেশন এক্স যেটা সেখান থেকে আমরা যদি ইনকারেক্ট ভ্যালুটা বাদ দিই আর কারেক্ট ভ্যালুটা যদি যোগ করি তাহলে আমরা কি পেয়ে যাব, আমরা কারেক্ট সামেশন এক্স পেয়ে যাব। দেন আমাদেরকে থার্ড স্টেজে কি করতে হবে, আমাদেরকে নির্ণয় করতে হবে কারেক্ট এক্স বার। তো কারেক্ট এক্স বার অর্থাৎ অ্যারিথমেটিক মিন আমরা কিভাবে পাবো, অর্থাৎ সবগুলো কারেক্ট ইনফরমেশন অর্থাৎ কারেক্ট সামেশন এক্স, কারেক্ট এন সবকিছু ব্যবহার করে আমরা কি করব, আমরা কারেক্ট এক্স বার নির্ণয় করব। দেন আমাদেরকে এবার যেটা করতে হবে সেটা হচ্ছে যে সামেশন এক্স স্কয়ারের মান অর্থাৎ ইনকারেক্ট সামেশন এক্স স্কয়ারের মান আগে বের করে নিতে হবে। তো আমরা কি করব, আমরা এই ভেরিয়েন্সের ফর্মুলা ব্যবহার করেই আমরা আগে ইনকারেক্ট সামেশন এক্স স্কয়ারের মান বের করে নিব। বের করার পরে তারপর আমরা কি করব, আমরা কারেক্ট সামেশন এক্স স্কয়ারের মান বের করে নিব। তো ইনকারেক্ট সামেশন এক্স স্কয়ারের মান বের করার জন্য আমরা ভেরিয়েন্সের ফর্মুলা ব্যবহার করব এবং যখন কারেক্ট সামেশন এক্স স্কয়ার আমরা বের করব তখন কি করব, ইনকারেক্ট সামেশন এক্স স্কয়ার থেকে আমরা কি করব, আমরা রং আইটেম স্কয়ার করে সেটা বাদ দিব এবং কারেক্ট আইটেম যেটা কারেক্ট ভ্যালু সেটা যোগ সেটা স্কয়ার করে আমরা যোগ করব। তাহলে আমরা কি পেয়ে যাব, আমরা কারেক্ট সামেশন এক্স স্কয়ার পেয়ে যাব। দেন এবার আমাদেরকে যেটা করতে হবে ফাইনাল স্টেজে সেটা হচ্ছে সবগুলো কারেক্ট ইনফরমেশন ব্যবহার করে অর্থাৎ কারেক্ট এন, কারেক্ট এক্স, সামেশন এক্স, কারেক্ট সামেশন এক্স স্কয়ার এগুলো ব্যবহার করে আমরা ঠিক আগের ভেরিয়েন্সের সূত্রেই আবার বসিয়ে কি করব, আমরা কারেক্ট ভেরিয়েন্স নির্ণয় করব। তো চলো আমরা আমাদের যে প্রবলেমটি দেওয়া ছিল সেটি এবার সলভ করি। আমরা এবার
প্রথম প্রবলেমটি সলভ করব। তো প্রথম প্রবলেমে কি বলা ছিল, এখানে বলা ছিল যে ডেইলি ওয়েস্ট ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কোন ফ্যাক্টরি গ্রেটার ভেরিয়েশন শো করে। তাহলে আমাদেরকে এই ক্ষেত্রে কি করতে হবে, সিভি করতে হবে। তো আমরা চলো সিভি করি। তো এখানে আমরা জানি যে সিভির সূত্রটি হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাই এক্স বার ইনটু 100। তো ফ্যাক্টরি এর ক্ষেত্রে আমাদের কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মানটা দেয়া ছিল না, তো আমাদের ভেরিয়েন্সের মান দেয়া ছিল। আমরা ভেরিয়েন্সকে যদি আমরা কি করি, রুট করি, তাহলে কিন্তু আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মান পেয়ে যাই। তাহলে আমাদের এই ক্ষেত্রে ফ্যাক্টরি এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেয়া ছিল না, কিন্তু ভেরিয়েন্সের মান দেয়া ছিল 9। তাই 9 কে যদি আমরা রুট ওভার করি তাহলে কত পাচ্ছি, 3। তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মান পাচ্ছি 3। একে এক্স বার আমাদের দেয়া ছিল 120 ইনটু 100 যদি করি তাহলে আমরা কত পাচ্ছি, 2.5%। ঠিক একইভাবে ফ্যাক্টরি বি এর ক্ষেত্রে দেখো আমাদের ভেরিয়েন্সের মান দেয়া ছিল 16। তাহলে 16 কে যদি আমরা রুট ওভার করি তাহলে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাচ্ছি কত, 4। তাহলে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মান এখানে বসিয়ে দিই 4, আর এক্স বারের মান আমরা জানি 85 ইনটু 100। তাহলে আমরা কত পাচ্ছি, 4.7%। তাহলে এখান থেকে কিন্তু ক্লিয়ার আমরা যে ফ্যাক্টরি বি এর সিভি বেশি ফ্যাক্টরি এ এর চেয়ে। তাহলে আমরা নির্দ্বিধায় বলতে পারি যে এই ওয়েস্ট ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে ফ্যাক্টরি বি এর গ্রেটার ভেরিয়েশন রয়েছে। এবার আমরা দ্বিতীয় প্রবলেম যেটি সেটি তোমাদেরকে বোঝাবো। এখানে বলা ছিল যে ফ্যাক্টরি বি তে একজন এমপ্লয়ির যে ওয়েজেস সেটা wrongly noted as 120 instead of টাকা 100, অর্থাৎ যেটা 100 টাকা হওয়ার কথা ছিল কিন্তু সেটা লেখা হয়েছিল 120 টাকা। যে কারণে তাদের ভেরিয়েন্সটা যেটা দেখানো হয়েছে সেটা কিন্তু ভুল দেখানো হয়েছে। তো কি করতে হবে, what would be the correct variance for the factory B, অর্থাৎ ফ্যাক্টরি বি এর কারেক্ট ভেরিয়েন্স কত সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। ইনকারেক্ট ভেরিয়েন্স কে আমরা এবার কারেক্ট করব। আমরা প্রথম স্টেপ আমাদের বলা ছিল যে আমরা প্রথমে কি করব, ইনকারেক্ট সামেশন এক্স বার নির্ণয় করব। তো ইনকারেক্ট সামেশন এক্স নির্ণয় করব। তো ইনকারেক্ট সামেশন এক্স নির্ণয় করার সূত্রটা হচ্ছে এক্স বার ইনটু এন। তাহলে আমাদের এখানে এন ছিল 100 বি ফ্যাক্টরি বি এর জন্য, আর 85 ছিল আমাদের এক্স বার। তাহলে আমরা 8500 পাচ্ছি ইনকারেক্ট সামেশন এক্স। তো এটাকে যদি কারেক্ট করতে হয় তাহলে কি করতে হবে, এই ইনকারেক্ট সামেশন এক্স থেকে আমাদের রং আইটেম বা ইনকারেক্ট আইটেম, যেটা ইনকারেক্ট আইটেমটা কত ছিল 120, এটা বাদ দিব এবং কারেক্ট আইটেমটা যোগ করব 100। তাহলে আমরা পেয়ে যাব কারেক্ট সামেশন এক্স। এখানে কারেক্ট সামেশন এক্স হচ্ছে 8480। তাহলে আমরা যদি কারেক্ট সামেশন এক্স পেয়ে যাই তাহলে এবার আমরা কারেক্ট মিন পাবো। তাহলে কারেক্ট মিন আমরা কিভাবে নির্ণয় করব, কারেক্ট সামেশন এক্স কে আমরা এন দিয়ে ভাগ করব। তো কারেক্ট সামেশন এক্স আমাদের কত আছে, 8480। তাহলে এটাকে 100 দিয়ে ভাগ করলে আমরা কত পাচ্ছি, 84.8। তাই এটা হচ্ছে কারেক্ট মিন। এবার আমাদের কি করতে হবে, যে ইনকারেক্ট সামেশন এক্স স্কয়ার এর মান বের করতে হবে। বাট এই ইনকারেক্ট সামেশন এক্স স্কয়ার এর মান আমরা কিভাবে পাবো, আমরা কিন্তু ভেরিয়েন্সের সূত্র ব্যবহার করে আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা ভেরিয়েন্সের সূত্র কি জানি, যে সামেশন এক্স স্কয়ার বাই এন মাইনাস সামেশন এক্স বার হোল স্কয়ার। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি যে মানগুলো আমাদের জানা আছে, আমাদের কারেক্ট ইনকারেক্ট ভেরিয়েন্সের মান কিন্তু আমাদের জানা আছে, এটা বসালাম। সামেশন এক্স স্কয়ার মান 9, এটা আমরা বসাবো না, এটা মান বের করব। এন এর মান আমরা জানি 100 এবং এক্স বার অর্থাৎ ফ্যাক্টরি বি এর এক্স বার কত দেয়া ছিল, 85। তাহলে 85 হোল স্কয়ার। তো আমরা এখানে দেখো, আমরা যদি ইকুয়েশন সলভ করি তাহলে এই ক্ষেত্রে ইনকারেক্ট সামেশন এক্স স্কয়ার এর মান আমরা পাচ্ছি 7,24,100। তাহলে এবার আমাদের কি করতে হবে, এটাকে কারেক্ট করতে হবে। তো কারেক্ট করতে হলে কি করতে হবে, এই ইনকারেক্ট ভ্যালু থেকে আমাদের কি করতে হবে, যে ইনকারেক্ট ভ্যালু কে স্কয়ার করে বাদ দিতে হবে আর কারেক্ট ভ্যালু কে স্কয়ার করে যোগ করতে হবে। তাহলে কারেক্ট সামেশন এক্স স্কয়ার ইকুয়াল টু আমরা কি পাবো, 7,24,100 মাইনাস হচ্ছে আমাদের ইনকারেক্ট ভ্যালু হচ্ছে 120, এটাকে স্কয়ার করে বাদ দিব, প্লাস করব আমাদের কারেক্ট ভ্যালু 100, এটাকে স্কয়ার করব। তাহলে আমরা এখানে কারেক্ট সামেশন এক্স স্কয়ার কত পাচ্ছি, 7,19,700। তাহলে এবার আমরা এই কারেক্ট ভেরিয়েন্স নির্ণয় করব। সবগুলো কারেক্ট ইনফরমেশন বসিয়ে আমরা কারেক্ট ভেরিয়েন্স নির্ণয় করব। তাহলে কারেক্ট ভেরিয়েন্স আমরা কি পাবো, কারেক্ট সামেশন এক্স স্কয়ার বসাবো
ডিভাইড বাই n করব মাইনাস কারেক্ট x বার হোল স্কয়ার করব। তাহলে কারেক্ট সামেশন x স্কয়ার মানে আমরা জানি 7,19,700, এটাকে n দিয়ে 100 দিয়ে ভাগ করব এবং কারেক্ট মিন আমরা যেটা পেয়েছি অর্থাৎ 84.8 এটাকে হোল স্কয়ার করব। তাহলে আমরা এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে 5.96। তাহলে এটা হচ্ছে কারেক্ট ভেরিয়েন্স ফর ফ্যাক্টরি বি। তাহলে আমরা এটা ক্লিয়ার যে কিভাবে আমরা ইনকারেক্ট ভেরিয়েন্স কে আমরা কারেক্ট ভেরিয়েন্সে রূপান্তর করতে পারি। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আমরা যে স্টেপ গুলো লিখে দিয়েছি সেই স্টেপ গুলো যদি আমাদের মাথায় থাকে তাহলে আমাদের পক্ষে সহজে কি করা সম্ভব, এই ইনকারেক্ট ভেরিয়েন্স অথবা ইনকারেক্ট অ্যারিথমেটিক মিন কে আমরা সহজে কি করতে পারি, এটাকে কারেক্ট করতে পারি। আজকের আলোচনা এ পর্যন্তই। লাস্ট অফ অল একটি কথা বলে তোমাদেরকে আজকে আলোচনা শেষ করতে চাচ্ছি, সেটি হচ্ছে যে এই 30 লক্ষ শহীদের তাজা রক্তের বিনিময়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছে, আমরা পেয়েছি লাল সবুজ পতাকা, আমরা পেয়েছি একটি সুন্দর স্বাধীন ভূখণ্ড। তো এই এর পেছনে যে আত্মত্যাগ রয়েছে, হ্যাঁ, তাদেরকে আমাদের কি করতে হবে, শ্রদ্ধা ভরে স্মরণ করতে হবে। তাদের জন্য আমাদের মাগফিরাতের জন্য দোয়া করতে হবে। যারা বেঁচে আছে তাদের জন্য আমাদের দোয়া করতে হবে, তাদেরকে সাধুবাদ জানাতে হবে এবং আমাদেরকে নিজেদেরকে পরিবর্তন হতে হবে, নিজের দায়িত্ব বোধ নিজের মধ্যে তৈরি করতে হবে। আমার কি করা উচিত কি করা উচিত না সেটা আমাকে জানতে হবে, সেভাবে নিজের দায়িত্ব পালন করে যেতে হবে। তাহলেই এই যে 30 লক্ষ শহীদের তাজা রক্ত দিয়ে যে আমাদেরকে স্বাধীনতা তারা দিয়ে গেছেন, তাদের আত্মা শান্তি পাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনায়। আল্লাহ হাফেজ।